আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে বক্তব্য রাখছেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় অনলাইন বার্তায় প্রশান্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। भारत माता की, भारत माता की। सामने আসতে হবে। भारत माता की, भारत माता की। वंदे वंदे वंदे। महान देशेर महान नेता नरेंद्र मोदी जिंदाबाद और नरेंद्र मोदी जिंदाबाद। जेपी नड्डा जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। अमित शाह जिंदाबाद, अमित शाह जिंदाबाद। भारत माता की, भारत माता की। वी वन, वी वन, वी वन। दफा एक दाबी एक, दफा एक दाबी एक, दफा एक दाबी एक, दफा एक दाबी एक, दफा एक दाबी एक। আমি আজকে একটা নতুন স্লোগান দিচ্ছি, সেটাও আপনারা বলেন, সেটা আমার সাথে বলুন। আমি বলবো, ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। ঠিক আছে? ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা। भारत माता की, भारत माता की, भारत माता की। वी वन, वी वन, वी वन। ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা, ভয় পেয়েছে মমতা। আজকে আমাদের এই ডরিনা ক্রসিংয়ে আমাদের দ্বিতীয় দফার আমাদের এই যে ধর্ণা মঞ্চ, এই ধর্ণা মঞ্চে ভারতীয় জনতা পার্টির অনেক বিশিষ্ট নেতা এখানে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সুভাষ সরকার, যিনি আমাদের এই কেন্দ্র সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বাঁকুড়ার প্রাক্তন সাংসদ। উপস্থিত আছেন আমাদের প্রতাপ দা, অত্যন্ত সিনিয়র লিডার, আমাদের রাজ্যের সম্পাদক দীপাঞ্জন গুহ, আমাদের বিভিন্ন মোর্চার সভাপতিগণ, আমাদের মধ্যে তাপস দা, সিনিয়র মোস্ট লিডারদের মধ্যে একজন তাপস রায়, তিনি উপস্থিত আছেন। আমাদের ওবিসি মোর্চার সভাপতি অজিত দাস উপস্থিত আছেন। আমাদের এসটি মোর্চার সভাপতি তথা বিধায়ক জুয়েল মুর্মু উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন মাফুজাদি, মাফুজা খাতুন সহ বিভিন্ন জেলার জেলা সভাপতিগণ, দক্ষিণ কলকাতার জেলা সভাপতি, উত্তর কলকাতার জেলা সভাপতি এবং অন্যান্য অনেক নেতৃত্ববর্গ। সবার নাম আমি নিতে পারছি না, সেই জন্য আমি আমার দুঃখ প্রকাশ করছি। বন্ধুগণ, আমাদের ভারতীয় জনতা পার্টির ডাকে দ্বিতীয়বারের জন্য ধর্ণা আমরা শুরু করেছি। এইবার যথারীতি প্রথমবারের মতো আমাদেরকে আদালতের শরণাপন্ন হতে হয়েছে। এই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যখন কোনো প্রোগ্রাম হয়, যখন কোনো রাজনৈতিক কর্মসূচি হয়, পুলিশ নিজেরা নেমে পড়ে সেই রাজনৈতিক কর্মসূচিকে কিভাবে সফল করতে হবে তার জন্য। আর আজকে দুর্ভাগ্যের বিষয়, ভারতীয় জনতা পার্টি যখন কোনো রাজনৈতিক কর্মসূচির ডাক দেয়, এই পুলিশ সেই আবেদনে সাড়া দেয় না, আমাদেরকে কোনো পারমিশন দেয় না এবং আমাদেরকে মহামান্য কলকাতা উচ্চ আদালতের সামনে যেতে হয়, উচ্চ আদালতের কাছে যেতে হয় এবং গিয়ে বলতে হয় যে এই গণতান্ত্রিক দেশে, যে গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্পর্কে কার্টুন বানানো যায়, যে গণতান্ত্রিক দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে জল্লাদ বলা যায়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলা যায়, সেই গণতান্ত্রিক দেশের একটি অঙ্গরাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ধর্ণা দিতে গেলে, তার পদত্যাগের দাবিতে ধর্ণা দিতে গেলে আমাদেরকে পুলিশ পারমিশন দেয় না। আজকে প্রশ্ন করতে চাই পুলিশের এই সর্বোচ্চ কর্তাদের কাছে, আজকে আদালত আমাদেরকে পারমিশন দিয়েছে এখানে 7 দিন ধর্ণা করার। অতএব আইনসঙ্গতভাবে কোর্ট প্রমাণ করেছে যে আমরা কোনো বেআইনি কাজ করছি না। সেই জন্য আমি পুলিশের কাছে প্রশ্ন করতে চাই, যে বিষয়টি আদালতের চোখে আইনি, বেআইনি নয়, সেই জিনিসটি আপনাদের কাছে কিভাবে বেআইনি হয়?
নাকি আপনাদের চোখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাওয়াই চটি লেগে গেছে, সেই জন্য আপনারা কোনটা আইন কোনটা বেআইন সেটা দেখতে পারেন না? আর যদি সেটা লিখে থাকে তাহলে মাইনেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার দলবলের কাছ থেকে নিন। সাধারণ মানুষের মাইনের টাকায় আপনি মাইনে নেবেন, আপনার স্ত্রীর সোনার হার হবে, ঘরের এসি হবে, আর আপনি কথা শুনবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেটা চলতে পারে না। বাংলার জনগণ আপনাদের কাছ থেকে কড়াই গন্ডায় হিসাব বুঝে নেবে, সেই দিন আসে। আপনারা অবাক হয়ে যাবেন শুনলে পরে। প্রথমবার আমরা শ্যামবাজারে বলেছিলাম আমাদেরকে ধর্ণা দিতে দিন, পুলিশ দিল না, আমরা আদালতের শরণাপন্ন হলাম। আদালত 5 দিনের পারমিশন দিলেন, বলেন 5 দিন আপনারা ধর্ণা করতে পারেন, সকালবেলা থেকে রাত 9টা পর্যন্ত। এবার পারমিশন চাইলাম, পুলিশ যথারীতি পারমিশন দিল না। আবার মহামান্য আদালতের সামনে আমাদেরকে যেতে হলো, তার সামনে গিয়ে ফরিয়াদ লাগাতে হলো যে গণতান্ত্রিক দেশে ব্যক্তি বিরোধী দল যারা ভারতবর্ষের সর্ববৃহৎ রাজনৈতিক দল, মেম্বারশিপের নিরিখে গোটা বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের তরফ থেকে একটি ধর্ণা করা হবে, সেই ধর্ণার পারমিশন দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, চটিচাটা পুলিশ। আদালত রায় দিলেন যে হ্যাঁ আপনারা ধর্ণা করতে পারেন। আদালত লিখে দিল ডরিনা ক্রসিং অবলিক ওয়াই চ্যানেল যে কোনো জায়গায় ধর্ণা করতে পারেন। তখন রাত 12টা বাজে, আমি প্রায় শুয়ে পড়েছি। আমাদের ধর্ণা মঞ্চ বাদতে আমাদের এখানকার সভাপতি জেল থেকে ছাড়া পেয়ে তমগ্ন ঘোষ তিনি এসেছেন, ধর্ণা মঞ্চ তৈরি হচ্ছে। এসসি মোর্চার সভাপতি কালী ঘটিক এখানে উপস্থিত আছে। হঠাৎ পুলিশ এসেছে, যে পুলিশ যেদিন আর্জি করে কয়েক হাজার লোক ঢুকে গেল, তারা টের পর্যন্ত পেল না, সেই বীর পালোয়ান পুলিশ এসে আমাদের জেলা সভাপতিকে বলছে আপনারা এখানে মঞ্চ বাঁধতে পারেন না। কেন পারেন না? আমাদের সভাপতি বলছে এই যে আমাদের কাছে কলকাতা হাইকোর্টের ভার্ডিক্ট, কলকাতা হাইকোর্টের রায়, তাতে পরিষ্কার লেখা আছে হয় ডরিনা ক্রসিং, দুটো শব্দ ইংরেজিতে লেখা আছে ওয়াই চ্যানেল, তারপরে একটা স্ল্যাশ যেটাকে আমরা অবলিক বলি, এবং তারপরে লেখা আছে ডরিনা ক্রসিং। পুলিশ বোঝাচ্ছে আমাদের জেলা সভাপতিকে না না, প্রথমে যেহেতু ওয়াই ক্রসিং লেখা আছে ওদের ওয়াই ক্রসিং এ করতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ এতটা দলদাস হয়ে গেছে, তারা অবলিক বা স্ল্যাশ এই শব্দের মানে বোঝে না। আমি ধন্যবাদ জানাবো আমার জেলা সভাপতিকে, তিনি আমাদের সেই পুলিশ অফিসারকে সঠিক উত্তর দিয়েছে। তিনি বলেছেন আমি কলকাতা বয়েজ থেকে, ক্যালকাটা বয়েজ থেকে পড়ে এসেছি, আমাকে ইংরাজি শব্দের মানে বোঝাতে আসবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ইংরাজি আমরা জানি না। রাত্রি 12টার সময় আমাকে ফোন করে জানানো হলো যে দাদা বলছে যে ওখানে মঞ্চ করতে দেবে না। আমি সঙ্গে সঙ্গে রেডি হয়ে আমার নিউ টাউনে যেখানে থাকি সেখান থেকে রওনা হলাম। রাত 12:30 পৌনে 1টা নাগাদ আমি এখানে পৌঁছলাম। পৌনে 2টো পর্যন্ত এখানে বসেছিলাম। তবে একটা ভালো দেখলাম যে ভারতীয় জনতা পার্টিকে এই পুলিশ ভয় পায়, সেই জন্য তারা ধর্ণা মঞ্চ করতে দেয় না। রাজ্য সভাপতি আসছে শুনে আমার জেলা সভাপতি বলেছে যে যেখানে ফোন করার ফোন জেলা সভাপতিকে পুলিশ বলছে প্রয়োজনে আমরা কোর্টকে অবমাননা করব, তাও আপনাদেরকে ধর্ণা মঞ্চ করতে দেব না। এক থানার আইসির এত বড় সাহস হয় কি করে যে বলে যে আদালতের অবমাননা করব, তাও আপনাদেরকে ধর্ণা মঞ্চ করতে দেব না। আমার জেলা সভাপতি ফোন করে আমাকে জানায় দাদা এরা ধর্ণা মঞ্চ করতে দেবেন, আপনি তাড়াতাড়ি আসুন। ফোন রাখার পরে আমার জেলা সভাপতি যখন বলেন যে আমার রাজ্য সভাপতিকে আমি জানিয়েছি তিনি আসছেন, আপনাদের যাকে জানানোর জানুন। আমি যখন পৌঁছলাম দেখলাম পুলিশ লেজ গুটিয়ে পালিয়ে গেছে, 2জন শুধুমাত্র পুলিশ দাঁড়িয়ে আছে, বাকি সব পালিয়ে গেছে। পরদিন পুলিশ আবার আদালতের কাছে গেল, সকালবেলা 10:30টার সময় বললো ডরিনা ক্রসিংয়ে বিজেপিকে ধর্ণা করতে দেওয়া যাবে না। কারণ কি? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করেছেন এখানে, কিন্তু বিজেপিকে দেওয়া যাবে না, সুকান্ত মজুমদারকে দেওয়া যাবে না, শুভেন্দু অধিকারীকে দেওয়া যাবে না, দিলীপ ঘোষকে দেওয়া যাবে না, রাহুল সিনহাকে দেওয়া যাবে না, শ্রমিক ভট্টাচার্যকে দেওয়া যাবে না, অন্যান্য নেতৃত্বকে দেওয়া যাবে না। কারণ কি? কারণ বলছে ট্রাফিকে অসুবিধা হয়। আচ্ছা ট্রাফিকে যখন অসুবিধে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা করলে কি তখন কি ট্রাফিক কি আকাশ দিয়ে উড়ে উড়ে যায় নাকি? নাকি ক্যালকাটা পুলিশ কোলে তুলে এক একটা গাড়িকে এপার থেকে পার করে ওই পারে দিয়ে আসে? ওনার সময় যদি অসুবিধা না হয় তাহলে ভারতীয় জনতা পার্টি ধর্নার সময় অসুবিধা হবে কেন? আমরা দ্বিতীয় দিনে ধর্না মঞ্চে এখানে আছি এবং প্রথমবার আমি বক্তব্য রাখছি, আমরা পরিষ্কার বলে যাচ্ছি 7 দিন আমরা এখানে ধর্না করব, এই পুলিশের বুকের উপর দাঁড়িয়ে ধর্না করব, মানুষকে বাংলার কথা বলবো। ধর্না করতে দেবেন না? বাঁচাতে পারবেন এইভাবে মুখ্যমন্ত্রীকে?
আমরা এই প্রথম দেখলাম পুলিশ সরাসরি রাজনীতি করছে। আমাদের পুলিশের মাথায় দিদিমণি বেশ কয়েকটা পিচকে একটা আশ্চর্য যন্ত্র, রাজীব কুমার, বিনীত গোয়েল, এক একটা স্বনামধন্য পুলিশ অফিসার তাদেরকে কোথা থেকে নিয়ে সেখানে বসিয়ে রেখেছেন। আমরা ভাবলে অবাক হয়ে যাই। পুলিশ ফেসবুকে পোস্ট করছে, আমাদের কর্মীরা এবং অন্যান্য সাধারণ নাগরিক স্লোগান তুলেছিল একটা, যে পুলিশের মেয়ে হচ্ছে বড়, এরকম কোনো একটা স্লোগান তুলেছিল। পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আজকে পুলিশ সোশ্যাল মিডিয়ায় টুইট করছে, আমার মেয়েকে নিয়ে চিন্তা করতে হবে না। পশ্চিমবঙ্গ পুলিশের কি সব কাজ শেষ নাকি? সব অপরাধ সমাপ্ত করা হয়ে গেছে? সেটা সোশ্যাল মিডিয়া নিয়ে রাজীব কুমারের নেতৃত্বে দিদিমণি বলে চাই তোমরা সোশ্যাল মিডিয়ায় প্রচার করো। তাহলে পুলিশের সাদা ড্রেসটা খুলে ফেলুন, খাকি ড্রেসটা খুলে ফেলুন, তৃণমূলের ঝান্ডা নিয়ে আসুন ময়দানে, দেখি কার কত দম আছে, কত বড় লড়াই করতে পারেন, কত বড় দম আছে। পুলিশ বলছে আমার মেয়ের চিন্তা করতে হবে না। কেন? পুলিশ কি শুধু তৃণমূলের নাকি? শুধু তৃণমূল চিন্তা করবে? আমরা মনে করি পুলিশ সবার। আমরা মনে করি আপনারা নিরপেক্ষ। আপনারা যতটা তৃণমূলের, ততটা বিজেপি, ততটা সিপিএমের, ততটা এই সমাজের অন্যান্য রাজনৈতিক দলের, সেজন্য সমাজের প্রত্যেকটি মেয়ের চিন্তা ভারতীয় জনতা পার্টি করে। আপনি না চাইলেও আপনার মেয়ের চিন্তা ভারতীয় জনতা পার্টি করে। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। মনে রাখবেন, দিদির পদলেহন করে ঘুষের টাকায় বেশি দিন সুরক্ষিত রাখতে পারবেন না। মনে রাখবেন, সময় পরিবর্তন হয়, সময় পরিবর্তনশীল। মুখ্যমন্ত্রীর হয়ে যতই অত্যাচার করুন, ছাত্রদের উপরে অত্যাচার করুন, আপনারা বলেছিলেন যে এই ছাত্র আন্দোলন আপনারা হতে দেবেন না। অরাজনৈতিক ব্যানারে হাজার হাজার মানুষ সেদিন উপস্থিত হয়েছিল, ব্যারিকেড বানিয়েছিলেন। হাওড়াতে ব্যারিকেড রেখে সিমেন্ট ঢেলেছিলেন, বস্তা ঢেলেছিলেন। আমি জানি না তাতেও দুর্নীতি হয়েছে কিনা। ছাত্র সমাজের 30 জন ছাত্র এসে সেই ব্যারিকেড 2 মিনিটের মধ্যে ভেঙে উড়িয়ে দিল, আমরা টিভিতে দেখলাম। আমি তো দেখেছিলাম রাজীব কুমার গিয়ে এবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখছে ব্যারিকেড ভালো হয়েছে কিনা। তারপরেও সেই ব্যারিকেড উড়ে গেল, নাকি ভাগ রাজীব কুমারের কাছেও গেছিল ব্যারিকেড লাগানোর টেন্ডারে, সেই জন্য ব্যারিকেড দুর্বল হয়ে গেছিল। তারও তদন্ত দরকার। আজকে ভারতীয় জনতা পার্টি কেন প্রতিবাদ করছে? গোটা বাংলা প্রতিবাদ করছে। মানুষ বলছে নির্যাতিতার বিচার চাই, আমরা বলছি নির্যাতিতার বিচার চাই। কিন্তু শুধুমাত্র একটি ঘটনা তো পশ্চিমবঙ্গে ঘটেনি। গত 72 ঘন্টায় 6টি রেপের কেস হয়েছে, 6টি রেপ, তার মধ্যে 5 জন মাইরার। এবং যখন আমি আমার নিজের জেলাতে যেতে পারছি না, কলকাতায় বসে আছি এই মুহূর্তে, আমার জেলায় হরিরামপুর বলে একটি জায়গা আছে, সেইখানে আদিবাসী ভাইরা আমাদের পথ অবরোধ করে আটকে রেখেছে। কেন? একটি আদিবাসী মেয়ে এবং মাইনর মেয়ে, প্রাপ্তবয়স্ক নয়, তাকে তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি সে রেপ করেছে, তাকে ধর্ষণ করেছে। মুখ্যমন্ত্রী বীরবাহা হাসদাকে পাঠিয়েছিলেন, যাও আদিবাসীদের সাথে কথা বলো। বীরবাহা হাসদা পৌঁছতে পারেননি, কারণ আদিবাসী সমাজ বলেছে যদি বীরবাহা এখানে আসে তাহলে আমরা বীরবাহার গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেবো, বীরবাহাকে এখানে ঢুকতে দেবো না, বীরবাহাকে এখানে থাকতে দেবো না। দিস ইজ দ্য মুড অফ দ্য নেশন। দিদি, কোনো কোনো টিভি চ্যানেল, সর্বভারতীয় টিভি চ্যানেল প্রোগ্রাম করে রাত্রি 9টার সময়, মুড অফ দ্য নেশন। আমি পরিষ্কার বলে দিতে চাই, দেয়াল লিখন পড়ুন, মাননীয় মুখ্যমন্ত্রী, এটাই হচ্ছে মুড অফ দ্য স্টেট। এই রাজ্যের মুড বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে, এই বাংলার মানুষের অত্যাচারের দিন শেষ হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আপনি মেঘের আড়ালে লুকিয়ে থাকলেন। ছেলেরা যখন নবান্ন অভিযান করলো, ছাত্র নবান্ন অভিযান করলো, মানলেন, অ্যারেস্ট করলেন, আমরা বন্ধ দেখলাম। আর সন্ধ্যেবেলা আমি নিজে নেতৃত্ব দিয়ে লালবাজার অভিযানে গেলাম। কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত, সাংসদ উপস্থিত, বিধায়ক উপস্থিত। আমরা অবাক হয়ে যাই দেখে। সেই সময় কোনো রকম সাবধানতা অবলম্বন না করে পুলিশ কাঁদানে গ্যাসের সেল মারল। আমরা অসুস্থ হলাম, আমি সাময়িকভাবে অসুস্থ হয়ে গেছিলাম। যাই হোক, সৌভাগ্যবশত হসপিটাল যেতে হয়নি, পার্টি অফিসে গিয়ে সুস্থতা বোধ করি। আর যখন দেখবেন যে এই পুলিশ কতটা এক চোখা, কোনো দেখবেন অভিষেক ব্যানার্জি এখান দিয়ে যাচ্ছে। আমার নিজের অভিজ্ঞতা আছে, 19 সালে আমি তখন সাংসদ হয়েছি,
আমি বাগডোগরায় গেছি এয়ারপোর্টে ফ্লাইট ধরবো বলে। আপনারা জানেন প্রত্যেকটি বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ থাকে। বাগডোগরার দুটো ভিআইপি লাউঞ্জ আছে, একই করিডোরের দুপাশে, এপাশে বাঁ পাশে এবং ডান পাশে। অভিষেক ব্যানার্জি ওখানে আসবেন বলে অন্য একজন সাংসদকে দুটোর মধ্যে একটা ভিআইপি লাউঞ্জে বসতে দেওয়া হচ্ছে না। এমন মনে হচ্ছে যে সুকান্ত মজুমদার বুঝি অভিষেক ব্যানার্জিকে দেখলে পরে তার দিকে ঝাঁপিয়ে পড়ে কামড়ে দেবে। মুখ্যমন্ত্রী, আমরা কামড়াই না, আমরা ফোঁসফোঁসও করি না, আপনি ফোঁসফোঁস করেন কারণ আপনার অন্তরে বড় বিষ। আমাদের অন্তরে বিষ নেই। আমরা ব্যক্তিগত শত্রুতায় বিশ্বাস করি না, আমরা নীতিগত বিরোধিতায় বিশ্বাস করি। সেটা ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলতে পারে যে যত রাজনৈতিক দল, সামাজিক সংগঠন যারা এই ইস্যু নিয়ে ধর্মঘট করুক, আন্দোলন করুন, প্রত্যেকটি আন্দোলনে ভারতীয় জনতা পার্টির সমর্থন থাকবে, ভারতীয় জনতা পার্টি তাদের সমর্থন করবে। আমরাই করব, তাহলে কি করতে হবে? 5,000 টাকা দিতে হবে। রাজ্য ভেদে, রাজ্যের জেলা ভেদে এই রেট 4,000 থেকে 5,000 টাকা করে নেওয়া হয়। সেই টাকার ভাগ কি শুধু সেই তারা যারা সেলাই করে তারা পায়? তারা পান? তারা পান না। এই গোটা রাজ্য জুড়ে যে নেক্সাস তৈরি হয়েছে, যে চক্র তৈরি হয়েছে, যে দুষ্ট চক্র তৈরি হচ্ছে, সেই দুষ্ট চক্রের সবাই ভাগ পায়। সেই টাকা কালীঘাট পর্যন্ত আসে, সেখানে গিয়ে পৌঁছয় এই টাকা। মানুষ মারা গেলেও শান্তি নেই, মারা গেলে পরে তারপরেও সেখানেও দালালি, সেখানেও কাটমানি, সব নিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দলবল বসে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক দিন পর মেঘের আড়ালে থাকার পর একবার মিছিল করেছিলেন, ধর্ষিতার সাজা চায়, ধর্ষিতার ফাঁসি চায়, এসব বললেন। বলে টলে তারপরে ঘরের ভিতরে ঢুকে গেলেন। হঠাৎ করে ছাত্রদের সমাবেশে এসে উপস্থিত হলেন। আমি জানি না ছাত্রদের সমাবেশে যে দুজন ব্যক্তি দিচ্ছে, বাংলার শিক্ষা ব্যবস্থায় থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। আমার একজন পূর্ববর্তী বক্তা বলেছেন যেটা তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হতে পারে না, এটা কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। আমি তাকে পরে বলবো, দাদা তৃণমূল চুরিতে এত এক্সপার্ট হয়েছে যে প্রতিষ্ঠা দিবসটাও চুরি করে নিয়েছে, চুরি করা প্রতিষ্ঠা দিবস পালন করে, কারণ এটা চোরেদের দল, চুরি ছাড়া তারা টিকতে পারে না। প্রতিবদ্ধ কিয়া আমি একবার বলেছিলাম, ভোট বাক্স কেন এরা লুট করে, বাক্স দেখলেই লুট করতে চলেছে শুরু হয়ে যায়। আমি ভাবলাম যে ছাত্র সমাবেশ হবে, জ্ঞানীগুণী ব্যক্তিরা ভাষণ দেবে, টিভিতে দেখতে পেলাম ছাত্র সমাবেশ হচ্ছে, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। দুজন ব্যক্তি মুখ্য বক্তা, একজনকে যিনি জালি পিএইচডি করেছেন বিদেশ থেকে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জালি পিএইচডি কি একটা ইউনিভার্সিটির নাম জোগাড় করেছে, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি। ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে জালি পিএইচডি। আর তার ভাইপো ভাষণ দিচ্ছে, যিনি জালি এমবিএ করেছে দিল্লির একটি কলেজ থেকে। পরবর্তী সময় প্রমাণ হয়েছে বাংলার ছাত্র সমাজের আদর্শ কোনো একজন জালি পিএইচডি ধারী বা জালি এমবিএ ধারী হতে পারে না। বাংলা সমাজের আদর্শ বিবেকানন্দ হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বোস হতে পারে, অন্যরা হতে পারেন, কিন্তু আপনারা হতে পারেন না। আর সেখানে এলেন, ছাত্রদের ভবিষ্যৎ কি, এসএসসি কি, শিক্ষা কি হবে, উচ্চশিক্ষায় নিউ এডুকেশন পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হবে কিনা, কোনো কথা আপনার মুখে নেই। শুধু বুক ভরা বিষ আর ফোঁস 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 করে যাচ্ছে। প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছে, বলছে আমরা আইন আনবো, 15 দিনের মধ্যে সাজা দেওয়ার ব্যবস্থা করব। দিদিমণি, সেই রাজার গল্পটা মনে আছে তো? রাজার একটা পোষা বাঁদর ছিল, বাঁদরের হাতে রাজা তরোয়াল দিয়ে দিয়েছে, বলছে যে তুই পাহারা দে। এবার রাজা ঘুমোচ্ছে, রাজার নাকের উপরে মাছি বসেছে, বাঁদর মেরেছে এক কোপ, মাছি তো উড়ে পালিয়ে গেছে, রাজার নাক কাটা গেছে। আইন হচ্ছে সেই তরোয়ালের মতো, আইন আছে, শক্তিশালী আইন ভারতবর্ষের আছে। আইনটা প্রয়োগ হবে কিনা নির্ভর করে আইনটা কার হাতে আছে। আপনার হাতে থাকলে ওই আইন কোনো প্রয়োগ হবে না। আইন আছে তো, ফাঁসিরও ব্যবস্থা আছে। আমি প্রশ্ন করতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী, এখন আপনি ডেট দিচ্ছেন 15 দিনে ফাঁসি দিব, 30 দিনে ফাঁসি দিব, যেন মনে হচ্ছে যেরকম খাবার হোম ডেলিভারি হয়, 30 মিনিটের মধ্যে পিজা বাড়িতে পৌঁছে যাবে, সেরকম 15 দিনের মধ্যে ফাঁসি, মমতার গ্যারান্টি, নাহলে টাকা ফেরত। সেই রকম মনে হচ্ছে শুনতে আমাদের। কিভাবে দেবেন? আইনটা কিভাবে তৈরি হবে? হয় 15 দিনে। আপনি বলছেন আপনি লয়ের ছাত্রী, আপনি ল পড়েছেন, আমার সন্দেহ হয়।
আমি ল পড়িনি, আমি বোটানির প্রফেসর, আমি বোটানি পড়েছি, কিন্তু এই রাজনীতিতে থাকতে থাকতে 5 বছর সাংসদ থাকতে থাকতে যতটুকু শিখতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি, 15 দিনে যদি কাউকে ফাঁসি দেওয়ার চেষ্টা করেন কোনো ধর্ষণের অপরাধীকে, সেটা ফাঁসি দেওয়া সম্ভব নয়, কারণ ওই 15 দিনের মধ্যে প্রতিষ্ঠা করাই যাবে না যে কে দোষী আর কে দোষী নয়। ভারতবর্ষের আইন তাই বলছে। আপনি বলছেন আপনি 15 দিনে ফাঁসি দেবেন, নরেন্দ্র মোদী তো আপনাকে 127 খানা ফাস্ট ট্র্যাক কোর্ট খুঁজতে বলেছিল, টাকা পাঠিয়েছিল। ফাস্ট ট্র্যাক কোর্টের নিয়ম হচ্ছে 60% টাকা কেন্দ্র দেবে, 40% টাকা দেবে রাজ্য। আপনাকে সেই ব্যবস্থায় পরিকাঠামোর জন্য সেটাও দিতে দেবে বলেছিল। 20 খানা পস্কো কোর্ট, 123 খানা ফাস্ট ট্র্যাক কোর্ট। আপনি কটা খুলেছেন? কটা ফাস্ট ট্র্যাক কোর্ট চলছে? ফাস্ট ট্র্যাক কোর্টে কতজনকে ফাঁসি দিয়েছেন 15 দিনের প্যাকেজে? একজনকেও আপনি দিতে পারেননি, একটিও ফাস্ট ট্র্যাক কোর্ট চালাতে পারেননি। তার পরিবর্তে আপনি কি করেছেন? কামদুনি কাণ্ড, মেয়েটিকে মার্ডার করে রেপ করে 2 পা ধরে ছিঁড়ে ফেলা হয়েছিল। তারপর তার অপরাধীরা ধরা হলো। আমাদের কামদুনি, টুম্পা, কয়াল এবং অন্যান্যরা, মৌসুমী, এরা সব আন্দোলন করলেন। টিভিতে সবাই কামদুনি করতে শুরু করলো। বিজেপিও সেই সময় আন্দোলন করেছিল। নিচু আদালতে 3 জন সাজা পেয়ে গেল। আমরা সবাই ভুলে গেলাম, বাহ খুব ভালো হয়েছে, সাজা হয়েছে, হাততালি দাও, মমতা ব্যানার্জিকে সবাই ভোট দাও। তারপরে খেলা শুরু হলো। মুখ্যমন্ত্রী বলেন খেলা হবে। পরে খেলা শুরু হলো যখন সেই অপরাধীদের কেস কলকাতা হাইকোর্টে এলো। 3 জন বেকসুর খালাস। কেন? কারণ আপনার পুলিশ তথ্য প্রমাণ জোগাড় করতে পারেনি যে রেপ আর মার্ডার হয়েছিল। আগারও কিছুদিন যাক, আপনার পুলিশ বিনীত গোয়েল হয়তো প্রমাণ করে দেবে ধর্ষণই হয়নি, খুনই হয়নি, নিজে নিজে মরে গেছে। আপনারা সেটাই হয়তো প্রমাণ করে দেবেন। দিন আসছে সেই রকম। এটাই আপনাদের পুলিশ পারে। সেটা আইন বানানোটা বড় কথা নয় মুখ্যমন্ত্রী, আইনটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, কিভাবে ধরাতলে আনতে হবে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনার আইন আছে, কিন্তু সেই আইনকে আপনি ভোতা করে রেখেছেন আপনাদের পুলিশদের দিয়ে। আর কি বলছেন? যে আপনাকে নাকি অনেক গালিগালাজ করা হয়েছে। আমরা ব্যক্তিগতভাবে কাউকে গালিগালাজ করি না। আর বলছেন রামকৃষ্ণ দেবের কথা শুনিয়ে বলছেন তোমরা ফোঁস করো, কামড়াবে না, ফোঁস করো। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ফোঁস করার কথা বলছেন। আমাদের একজন কবি আছে, ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে কোথা যাস বাপুরে। সেই কবি লিখে গেছেন তার কবিতায়, সেই সাপ জ্যান্ত গোটা 2 আনতো। আমি জানি না কবি জানতেন কিনা। শান্ত করার চেষ্টা করেন। আমাদের হেমন্ত বিশ্ব শর্মা উত্তর দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি বলেছেন আপনার সাহস হয় কি করে আপনি অসমের দিকে তাকান। মাননীয় মুখ্যমন্ত্রী, ভারত আমার আপনার সকলের স্বাদের দেশ। এই দেশের অখণ্ডতাকে, এই দেশের মানচিত্রকে যদি আপনি পরিবর্তন করতে আসেন, তাহলে আপনার দলের মানচিত্র আমরা পরিবর্তন করে দেবো। আপনাকেও পর্যন্ত আমরা ছাড়বো না। ভারতীয় জনতা পার্টি সেই লড়াই করবে। ভারতের উপরে কোনো কিছু নেই। তাই বন্ধুগণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর এই ধমকানোতে চমকানোতে ভয় পাবেন না। সেই ডাক্তাররা, যারা ইন্টার্নরা, যারা আন্দোলন করছেন, তাদেরকে বলতে চাই আপনারা হয়তো বিজেপি করেন না, কোনো অসুবিধা নেই। আপনারা নিরপেক্ষভাবে অরাজনৈতিক আন্দোলন করুন। আপনাদের সাথে পাশে বিজেপি আছে, ছিল এবং আগামী দিনেও থাকবে। আপনাদেরকে আমরা সমর্থন জানাবো। এই অত্যাচারী শাসকের পতন অবশ্যম্ভাবী এবং সেই পতন ভারতীয় জনতা পার্টি ত্বরান্বিত করবে। এই ডাক দিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বন্দে মাতারাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট। ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। মনে থাকবে তো? ভয় পেয়েছে মমতা, ছাড়তে হবে ক্ষমতা। 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 ভয় পেয়েছে মমতা। ছাড়তে হবে ক্ষমতা। আর যদি সাপ ফোঁস করতে আসে, মনে থাকবে তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডা। হ্যাঁ, করে দিই ঠান্ডা। যদিও কবি লিখেছিলেন আপনারা করে দেবো ঠান্ডা বললেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই সাপকে ঠান্ডা করতেই হবে, নাহলে বাংলার ভবিষ্যৎ ঠিক থাকবে না। এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার, পথ চলতি মানুষকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতারাম। ভারত মাতা কি জয়। ধন্যবাদ মাননীয় রাজ্য সভাপতি।